প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব ইন্টারেস্টিং দুই একটা বিষয় আপনাদের সামনে একটু আলোচনা করব। আপনারা অচিরেই দেখবেন জামাত ইসলামকে খুব বেশি কাজ করতে হচ্ছে না। জামাত ইসলামের কাজ 4/3 বিএনপি করে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কিছু নেই। চলেন আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি আর একটা একটা করে বলি। প্রথমে আমরা শুরু করি ফাহাম আব্দুল সালামের একটা উক্তি দিয়ে। আপনারা ফাহাম আব্দুল সালামকে চেনেন, মির্জা ফখরুল ইসলামের জামাই। নির্বাচনের 2 দিন পরে তিনি জামাত সম্পর্কে একটি উক্তি করেছেন। তার উক্তিটা এরকম যে বিএনপির সবচেয়ে ভাগ্য ভালো যে তারা হাসিনার মতো একটা খারাপ ভাষায় একটা গালি দিয়ে যে এই জাতীয় বিরোধী দল পায় নাই, বরং তারা এমন একটা বিরোধী দল পেয়েছে যে বিরোধী দল বাংলাদেশের সবচেয়ে আধুনিক, শিক্ষিত এবং ভদ্র, নম্রও বটে। সুতরাং এরা বিএনপিকে খুব বেশি উৎপাত করবে না, বরং তারা এমনভাবে রাজনীতি করবে, ভদ্রভাবে রাজনীতি করবে। বিএনপি তাদের সাথে নিয়ে কাজ করতেও আরাম বোধ করবে, সুবিধা পাবে এবং ভালো কাজও দেশে হবে। তার এই কথার একটা গুরুত্ব আছে। আসলেই বিএনপি অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা একটু চিন্তা করুন তো, চোখ বুঝে একটু চিন্তা করুন তো, যদি জামাত ইসলাম এখন বিরোধী দলে থেকে বিএনপিকে যে নিখুঁতভাবে হাঙ্গামা হইহুল্লোর বাদে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, ঠিক যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো, বিএনপি কি এই কাজটা করতে দিত? দিত না। কি করত? বিএনপি তখন আওয়ামী লীগকে, এখন তো ডেকে নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় অফিস খুলে দিচ্ছে, তখন আরো কি করত? ডেকে এনে সাথে করে বিএনপি, আওয়ামী লীগ, শাহবাগ, বাম পাড়ার যত যারা যেখানে যেটা আছে সবগুলো গর্ত থেকে বের হয়ে এসে জামাতের পিছনে উঠে পড়ে লাগতো। ফলে জামাত ইসলাম 2-3 মাসও তার জন্য ক্ষমতা কন্টিনিউ করা সো ডিফিকাল্ট হয়ে যেত। তো এইটা আমার আপনার চেয়ে আমার আল্লাহ খুব ভালো জানেন, জানেন না? আমার আল্লাহ খুব ভালো জানেন যে সম্ভব না এই মুহূর্তে তাদের হাতে ক্ষমতা দিলে তাদেরকে একেবারে চতুর্দিক থেকে ওরা একটা ছাগল হয়ে থাকবে, আর শিয়ালের দলগুলো চতুর্দিক থেকে এসে ওদেরকে ঘিরে খেয়ে ফেলবে। যার কারণে আল্লাহ বললো যে ওদের একটু দুর্বলতাও আছে, বেশ কিছু জায়গায় বেশ কিছু কমতি আছে, কিছু ঘাটতি আছে। আল্লাহ ওদেরকে সুযোগ দিলেন যে এই ক্ষমতার কাছাকাছি এনে দিলাম এবং অনেকটা দেখিয়ে দিলাম। এখন কোথায় কোথায় ঘাটতি আছে সেইগুলো বিচার বিশ্লেষণ করো, গবেষণা করো, করে এই 5টা বছর বের করো, তারপরে আগামীবার আবার জনগণের সামনে যাওয়ার জন্য, জনগণের সেবা করার জন্য প্রস্তুত হও। তখন আমি তোমাদেরকে সহযোগিতা করব, তার আগে নয়। কারণ আল্লাহ অযোগ্যকে, সে যত বড় ইমানদার হোক, যত বড় পরহেজগার হোক, যত বড় দিনদার হোক, অযোগ্য কাউকে আল্লাহ মানুষের সেবা করার দায়িত্ব দেন না। এটা আল্লাহর সুন্নত নয়। জামাত ইসলাম কিন্তু কোন রকম হই হাঙ্গামা কিচ্ছু করবে না। শুধু জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি বিএনপি ধারণ করে, তাহলে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা আগামী 5 বছর কোনো ব্যাপারই হবে না। এখানে বরং আওয়ামী লীগ, ইন্ডিয়া কেউ এসে কিছু করতে পারবে না। এখন বিএনপি যদি জামাত থেকে এই ফ্যাসিলিটিটুকু না নিতে পারে, এটা বিএনপির ব্যর্থতা, একান্তই ব্যর্থতা। তাদের ওই অযোগ্য মন্ত্রীদের, এমপিদের ব্যর্থতার কারণে এটি হবে। নিশ্চয় তারেক রহমান এই সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না। এখন এই যে বললাম জামাতের কাজ 3/2 বিএনপি করে দেবে, সেটা কিভাবে? জামাত ইসলাম এখন বিএনপিকে এমন একটা ফাঁদে ফেলেছে, এমন একটা গর্তের কিনারে এনে ফেলেছে, বিএনপির এখন কোনো সুযোগ নাই এইখান থেকে উল্টা দিকে হাঁটার। আমি একটা একটা করে উদাহরণ দিই। যেমন মনে করুন, গত বছরে যখন সোহরাওয়ার্দী উদ্যানে আমিরে জামাত বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন, মনে আছে? তিনি কিন্তু দ্বিতীয়বার উঠলেন, পারলেন না। তৃতীয়বার উঠে ওই ফ্লোরে, মানে যেখানে বক্তব্য দেয় ওই ফ্লোরে বসে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছিলেন, খুব ফোর্স ক্রিয়েট করে, সেটি হচ্ছে আমরা ক্ষমতায় গেলে আমাদের এমপিরা কোনো সরকারি প্লট নেবেন না,
ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবেন না, এবং কোনো প্রকল্প হাতে পেলে প্রকল্প শেষে জনগণের সামনে তার হিসাব হাজির করবেন। মনে আছে? আচ্ছা, এই ঘটনার পরে নির্বাচনের দুদিন পরেই শিশির মনির এইটাকে আবার সামনে আনলেন। শিশির মনির বললেন যে জামাত ইসলামের কোনো এমপি আমরা যে পূর্বে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণার উপরে স্থির আছি, আমরা কোনো ট্যাক্সবিহীন গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করব না। যেহেতু তখন তো এমপি হয়ে গেছে, শপথও নেওয়া হয়ে গেছে। এখন এই যে একটা বিষয়, এইটা শোনার সাথে সাথে তো বিএনপির কপালে ভাঁজ পড়ে গেছে। বিএনপির এমপিদের মানে তাদের থরথরি কম্প হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব? জনগণকে তো দেখাতে হবে, অ্যাটলিস্ট জনগণের ভিতরে তাদের কাজ করতে হবে না? তখন সালাউদ্দিন আহমেদ, আপনারা শুনেছেন, তিনিও ঘোষণা দিলেন যে আমরা যারা এমপি মন্ত্রী আছি তারা কোনো ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করব না, আমরা কোনো সরকারি প্লটও গ্রহণ করব না। কার কথা বললেন? এটাকে বলা হচ্ছে কাউন্টার পলিটিক্স। অর্থাৎ খাইস্টা মার্কা বিরোধী দল যদি হতো তাহলে ওরাও চোর এরাও চোর, তখন ওই ভাগে যোগে চুরি করতো। তো এখন তো বাধ্য হয়ে তাকে এই ঘোষণা দিতে হয়েছে রে ভাই, এটা তো অল্প ঠেলায় বলে নাই। এখন একদিকে সরকারি দল যখন প্লট নেবে এবং গাড়ি নেবে ট্যাক্সবিহীন, আর অপরদিকে বিরোধী দল যখন সেটাকে অ্যাভয়েড করবে, মানুষের ভিতরে মেসেজ চলে যাবে না? পরিষ্কার মেসেজ, একেবারে সংক্রমকের মতো দ্রুত ছড়িয়ে পড়বে মানুষের ভিতরে। হ্যাঁ, তাহলে এই ঠিক আছে, দাঁড়াও আমরাও আসছি, এরকম পরিস্থিতি তৈরি হবে আর কি। তো সেটা ঘোষণা দিলেন। এরপরে আরেকটা ঘটনা কিন্তু জামাত ইসলামের এমপিরা বিভিন্ন জায়গায়, তারা যেখানে যেখানে এমপি হয়েছে, এমপি হওয়ার পরেই তারা ঘোষণা দিয়েছে যে এই এলাকায় এই যে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি, সবজির বাজারে চাঁদাবাজি, মাছের বাজারে চাঁদাবাজি, নদীর ঘাটে চাঁদাবাজি, বালুর ঘাটে চাঁদাবাজি, এইগুলো আর চলবে না। এবং ওই স্ব জেলার এলাকার যারা টিওনো নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, তিনিও কিন্তু সেইটা ঘোষণা দিয়ে দিয়েছেন। যেমন আমরা কুমারখালীর কথাই বলতে পারি, কুকসা কুমারখালী, যেটা কুষ্টিয়া 4 আসন, সেখানে আফজাল হোসেন যখন ঘোষণা দিলেন, সেই সাথে কুকসা কুমারখালীর টিওনো মহোদয়ও কিন্তু একসাথে ঘোষণা দিলেন যে এইখানে আজ থেকে টেম্পো স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না, বাধ্য হবে। এখন যখন জামাতের এমপি গুলো কোন রকম চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, সহ্য করবে না, কোন প্রকল্প বরাদ্দ পেলে সেই প্রকল্পের কাজ শেষে যখন জনগণের সামনে সেই হিসাব হাজির করবেন, তখন কি বিএনপির এমপি গুলো কি চুপ করে থাকতে পারবেন? কোনো মতো অবস্থায় না, কোনো মন্ত্রী চুপ করে থাকতে পারবেন না। যদিও ইতিমধ্যেই চাঁদার সংজ্ঞা পাল্টেছে। ঢাকা 10 আসন থেকে যিনি এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন রবিউল ইসলাম রবি, তিনি, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও আছে। তো তিনি বলেছেন যে সড়কে, এই যে আমি দিয়ে দিচ্ছি দেখুন, সড়কে যদি নেগোসিয়েশনের ভিত্তিতে অর্থাৎ সম্মতির ভিত্তিতে যদি টাকা নেয়, এটাকে চাঁদা বলা যাবে না। চাঁদার নতুন সংজ্ঞা, আপনারা কিন্তু এটা মাথায় রাখেন, এটা হচ্ছে চাঁদার নতুন সংজ্ঞা। অর্থাৎ কাউকে মাইরের ভয় দেখাবেন, দেখানোর পরে সে রাজি হয়ে আপনাকে যা চাইবেন সেটা দিয়ে দেবে, ওইটা আর তখন চাঁদার ভিতরে পড়বে না। ঠিক আছে, ওইটা তখন হয়তো হাদিয়া হবে বা অন্য কিছু হবে। যাই হোক, এই যে একটা বিষয়। এরপরে আরো একটা বিষয় দেখেন, জামাত ইসলামের নেতৃত্বাধীন এই জোটে ইসলামী দলগুলো একত্রিত হবার কারণে বিএনপিকে কিন্তু বাধ্য হয়ে বারবার তাকে এই ইসলামী ভাবধারার কথাবার্তাগুলো বলতে হচ্ছে। আপনারা দেখেছেন তারেক রহমানের মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা খচিত একটা মনোগ্রাম লাগানো হয়েছে। এটি কিন্তু আগের সরকারের সময় ছিল না। এবং সালাউদ্দিন আহমেদ বারবার বলেছেন আমরা মদিনার ইসলাম চাই। যদিও এই ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা আছে কিনা জানি না, তবে তারা ইসলামের বাইরে কোনো কাজ হবে করতে গেলে তাদেরকে বারবার ভাবতে হবে। এরপরে জামাত আমির একটি কথা বলেছিলেন ওই সোহরাওয়ার্দী উদ্যানের ওই জনসভায়, এবং তারপরে বেশ কয়েক জায়গায় বলেছেন যে আমরা শাসক হতে আসি নাই, আমরা ক্ষমতা চাই না, আমরা দায়িত্বশীল হতে চাই, আমরা দায়িত্বশীল হতে এসেছি, দায়িত্ববান হতে এসেছি। সালাউদ্দিন আহমেদও 2 দিন আগে ঠিক এই কথাটি বলেছেন যে আমরা ক্ষমতা নয়, আমরা দায়িত্ববান হতে এসেছি। তার মানে কি, আপনার বিরোধী দল আপনাকে সপাং সপাং করে দিয়ে আপনার পথে রাখবে,
আরো একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। ইসলামী দলগুলো সব একত্রিত হবার কারণে বিএনপির নেতারা দেখবেন তাদের বিভিন্ন সভা সমাবেশে, তারপরে ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা কিন্তু তাদের লেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা মাথায় টুপি দিচ্ছেন, তারা পাঞ্জাবি পরছেন। আমরা বিগত সময়ে এই জিনিসগুলো কিন্তু খুব একটা বেশি দেখি নাই। তারপরে ইফতার মাহফিলের উপরে গত কয়েক বছরে তো একেবারে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। এইবার দেখেন রমজান মাস শুরু হলো, তো এইবার দেখেন ইফতারি মাহফিলের বাহারি আয়োজন দেখেন একেবারে শুরু হয়ে যাবে। এটি করতে বাধ্য হবে তারা, এটি তাদেরকে করতে হবে। এরপরে বিভিন্ন ইসলামী শব্দগুলো, পরিভাষাগুলো বিভিন্ন জায়গায় গিয়ে তারা ইসলামী টোনে কথাবার্তাগুলো বলছেন। এগুলো কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয় নাই। এগুলো হয়েছে হচ্ছে বিরোধী দলের অ্যাপ্রোচ দেখে, বিরোধী দলের কথাবার্তা দেখে। বিরোধী দল যখন এইটার পক্ষে দাঁড়িয়ে গেছে, তারপরে শপথ নিয়েছে দুইটারই, তখন তো জনগণ আচ্ছা মতো দাবরানি দিয়েছে। এরপরে সালাউদ্দিন ভাই বলেছেন যে ইসি তো আমাদেরকে ওইভাবে অ্যাপ্রোচ করে নাই। আপনারা সবাই শুনেছেন, ইসি অ্যাপ্রোচ করে নাই মানে ইসি তো বিরোধী দলের এমপিদের শপথ পড়ালেন না দুটোই। সুতরাং ইসি ওনাদের অ্যাপ্রোচ করে নাই, এটা কি মানার মতো কথা? এটা হচ্ছে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানো, নিজেকে জনগণের কাছে আপাতত একটু দায় মুক্ত করার চেষ্টা আর কি। তো এরকম আরো অনেক কিছু আপনারা দেখবেন ভবিষ্যতে। একটু শুধু অপেক্ষা করেন, দেখবেন জামাতের কাজ 3 ভাগের 2 ভাগ বিএনপির দ্বারা হয়ে যাবে, আর জামাত বাকি 1 ভাগ করবে।